আজ আমি আপনাদেরকে এমন একটা সত্য কাহিনী শোনাবো যা পুরো একটা দেশকে নাড়া দিয়েছিল। যে ঘটনা শোনার পর আপনি হয়তো বাকরুদ্ধ হয়ে যাবেন, আপনার চোখে তো পানি চলে আসবে ঠিকই, হয়তো ঘটনাটি আপনার মনে থেকে যাবে আজীবন। আর গল্পটি শোনার সময় একটা কথা মনে রাখবেন, এটা একটা সত্য ঘটনা। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা জিয়ং নামের একজন উকিলকে দেখতে পাই, যে আজকে একটা চাকরির ইন্টারভিউর জন্য যাচ্ছিল। জিয়ং সেখানে উপস্থিত আর 4-5টা উকিলের মতো নয়, সে ছিল খুবই সৎ একজন মানুষ। সে সবকিছু মন দিয়ে বিচার করত, আর যার জন্য এই চাকরিটা হয় না। এরপর ঘটনাটি চলে যায় দুইজন মাহীন বাচ্চার কাছে। বাচ্চা ছেলেটির নাম হলো জুনহু, আর মেয়েটির নাম হলো ডাবিন। জুনহু তার বড় বোন ডাবিনকে জিজ্ঞাসা করে, আপু, মা দেখতে কেমন ছিল? ডাবিন বলে, মায়ের চুল অনেক বড় বড় ছিল। জুনহু ডাবিনকে বলে, তুমি তো আগেরবার বলেছিলে মায়ের চুল অনেক ছোট ছিল। বড় বোন ডাবিন তার ছোট ভাইকে কি উত্তর দেবে বুঝতে পারে না, কারণ তারা কেউই জানে না তাদের মা দেখতে আসলে কেমন ছিল। ডাবিন অনেক ছোট হলেও সে একজন বুঝবান মায়ের মতো ছোট ভাইকে দেখাশোনা করে। ভাইয়ের সকল খেয়াল সে নিজেই রাখে। তাদের বাবা ছিল একজন রুট এবং খারাপ মানুষ। তার বাবা তাদের মায়ের সকল ছবি নষ্ট করে দিয়েছে, যাতে করে বাচ্চারা তার মাকে না চিনতে পারে। ডাবিনের বাবা বাসায় ফিরে আসে। সে বলে জুনহুকে ঘুম থেকে জাগাতে। ডাবিন তার ছোট ভাইকে নিয়ে খাবার টেবিলে আসে। তখন তাদের বাবা একজন মহিলাকে ডাক দেয়। তাদের বাবা ওই মহিলাটিকে বিয়ে করেছে। ওই মহিলার নাম হলো জিসুক। ডাবিনের বাবা বলে, ইনি তোমাদের মা। জিসুক তাদের দুজনের সাথে খুব ভালো ব্যবহার করে। বাচ্চা দুটো এতদিন পর একজন মাকে পেয়ে খুবই খুশি হয়। দুই ভাই বোন যখন স্কুল থেকে ফিরছিল, তখন ছোট ভাই জুনহুকে বলে, আপু, দেখেছ, গড আমাদের সকল কথা শুনে নিয়েছে, আমাদের একটি মা দিয়েছে। দুই ভাই বোন বাড়ি ফিরে আসে। প্রথম জিসুক নামের মহিলাটি তাদের দুই ভাই বোনের খুব খেয়াল রাখে, কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসে। মহিলাটি এখন তাদের দুজনকে একদমই সহ্য করতে পারে না। ছোট ছোট বিষয় নিয়ে ছোট ভাই জুনহুকে খুব মারে। এই চুল বাঁধার কারণে সে এখন বাচ্চাটিকে মারবে। সামান্য একটু খাবার প্লেট থেকে পড়ে যাওয়ার জন্য জিসুক নামের মহিলাটি তাদেরকে খুব মারে। এদিকে জিয়ং নামের সেই উকিলকে দেখানো হয়, তার মা তাকে খুবই বকাবকি করছে, কারণ সে এখনও কোনো চাকরি পায়নি। তাই বাধ্য হয়ে জিয়ং একটি বাচ্চাদের সুরক্ষার সেন্টারে চাকরি নিয়েছে। এই সংস্থার কাজ হচ্ছে বাচ্চাদেরকে সুরক্ষা দেওয়া। ডাবিন এখানে আসছে তার মায়ের নামে কমপ্লেন করতে। সে এক কোণায় চুপচাপ বসেছিল। সেখানে এক মহিলা আসে। মহিলা তাদের কাছে যায়। সে ডাবিনকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু ডাবিন ছিল খুবই ভীতু প্রকৃতির। ডাবিন বারবার বলতে থাকে, আন্টি, আমি কি ভুল করেছি আমার মায়ের কমপ্লেন করে? বাসায় গেলে আমার মাকে আমাকে খুব মারবে। ডাবিন এই প্রশ্নের উত্তর ওখানে দাঁড়িয়ে থাকা জিয়ংকেও করে। জিয়ং বলে, একদম তুমি সঠিক কাজ করেছো, তোমার জায়গায় আমি থাকলে আমি ঠিক একই কাজ করতাম। পরের দিন ডাবিনের সাথে সেই মহিলা ডাবিনদের বাসায় যায়, কিন্তু ডাবিনের সৎমা ছিল খুবই চালাক এবং ভালো একজন অভিনেতা। পেশায় সে ছিল একজন উকিল, তাই সে খুব ভালোভাবেই জানতো কোন সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হয়। জেসুক নামের মহিলাটি জিয়ংদের সামনে একদম ইনোসেন্টভাবে থাকার চেষ্টা করে। জিয়ংরা সেখান থেকে চলে যায়। এরপর ডাভিনের সৎমা ডাভিনকে একটা শাস্তি দেয়, তাকে হাত উঁচু করে রাখতে বলে, কিন্তু তাতে তার সৎমায়ের রাগ মেটে না। সে ডাভিনকে পাশের রুমে নিয়ে যায় আর তাকে প্রচণ্ড মারতে থাকে। ছোট ভাই পাশের রুমে বসে তার কান চেপে ধরে, কারণ বোনের আর্তনাদ সে সহ্য করতে পারছিল না। বাচ্চা ছেলেটি যেন অপেক্ষা করছে তার বোনের কখন কান্না থামবে। রাতের বেলা জিসুক নামের মহিলাটি জিয়ংকে বলে, তুমি কেন ওদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ না? তখন জিয়ং বলে, তুমি হয়তো ভুলে গেছো ওদের কারণেই সরকার আমাদেরকে ভাতা দেয়। পরদিন ডাবিন সেই এনজিওর মহিলার কাছে যায়। সে ওই মহিলাটিকে কিছু বলতে চায়। মহিলাটি ডাভিনের গলায় মারের দাগ দেখতে পায়। তারপর মহিলাটি তাকে এড়িয়ে চলে যায়। ডাভিন মন খারাপ করে বাইরে চলে আসে। ছোট ভাই জুনহু সেখানে তার জন্য অপেক্ষা করছিল। জুনহু বলে, আমরা কেন সেদিনকারের ওই আঙ্কেলটির কাছে যাচ্ছি না? ওই আঙ্কেলটি হয়তো আমাদেরকে হেল্প করতে পারবে। এদিকে জিয়ং অফিসে বসে গেম খেলছিল। হঠাৎ ওই বাচ্চা দুটো অফিসের মধ্যে পৌঁছায়। জিয়ং তাদেরকে নিয়ে হাঁটতে বের হয়। তাদের নিয়ে সে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু ছোট জুনহু কখনো বার্গার দেখেনি। এই প্রথম সে বার্গার খাচ্ছে, তাই বড় বোন তাকে বার্গার খাওয়া শিখিয়ে দিচ্ছে। ডাবিন জিয়ংকে জিজ্ঞাসা করে, আঙ্কেল, মায়েরা কেমন হয়? কিন্তু জিয়ং কোনো উত্তর দিতে পারে না। এরপর দেখা যায় ডাভিন আর জুনহু প্রায় জিয়ংয়ের অফিসে গিয়ে বসে থাকে। জিয়নের কাছে নানা জিনিস আবদার করে। ডাভিন আর জুনহুর কাজকর্মে সে কিছুটা বিরক্ত হয়। তারপর জিয়ন তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়। জুনহু আবদার করে সে চিড়িয়াখানা যাবে, কিন্তু জিয়ং নিতে চায় না। কিন্তু জুনহু তো নাছোড়বান্দা, তাই সে বাধ্য হয়ে চিড়িয়াখানায় নিয়ে যায় আর তাদের পিছন পিছন ছুটতে থাকে। জিয়ং এখানে খুবই বিরক্ত। সে এই চাকরিটাও ছাড়তে চায়। প্রতিদিনের মতো আজকেও সে ডাভিন আর জুনহুকে নিয়ে বাইরে বেরিয়েছে। হঠাৎই জিয়ংয়ের কাছে একটা ফোন কল আসে। তাকে এখনই সিওল যেতে হবে। তাই জিয়ং তাড়াহুড়া করে তাদের দুজনকে বাসায় নামিয়ে দেয়। কিন্তু জুনহু তার আঙ্কেলকে মোটেও ছাড়তে চাইছিল না, কারণ কালকে বার্গার ডে আর সে বার্গার খেতে চায়। তখন জিয়ন তার পকেট থেকে কিছু টাকা বের করে দেয় আর বলে এই টাকা দিয়ে বার্গার কিনে খেতে, কিন্তু জুনহু তাতে রাজি হয় না।
তাই জুনহুকে ঠান্ডা করার জন্য জিয়ং তার গাড়িতে থাকা একটা পুতুল তাকে উপহার দেয়। জুনহু এখন খুবই খুশি। জিয়ং তাড়াহুড়ো করে বাচ্চা দুটোকে গাড়ি থেকে নামিয়ে দেয়। যাওয়ার সময় ডাভিন তার ফোন নাম্বারটি চায়। তখন জিয়ং তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে দেয়। জিয়ং চলে যায়। জিয়ং মূলত সিওলে গিয়েছিল তার একটা চাকরির ইন্টারভিউর জন্য। জিয়ংয়ের চাকরিটা সেখানে হয়ে যায়। জিয়ং তো খুবই খুশি, সে তো এটাই চেয়েছিল। এদিকে বাচ্চা দুই ভাই বোন সেই বার্গারের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের কাছে টাকা থাকলেও তারা ভেতরে গিয়ে বার্গার খায় না, কারণ তারা ওই আঙ্কেলের সাথেই বার্গার খাবে। জিয়ং তখন রাস্তা দিয়ে যাচ্ছিল তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে। সে দূর থেকে জুনহু আর ডাভিনকে দেখতে পায়, কিন্তু সে তাদেরকে ইগনোর করে চলে যায়, কারণ সে মনে করে এখন তাদের উপর আর কোনো দায়িত্ব নেই, কারণ সে তো এই সংস্থার চাকরিটি ছেড়ে দিয়েছে। বাচ্চা দুই ভাই বোন বার্গার না খেয়ে সে বাড়িতে চলে আসে। সেখানে তাদের ডাইনি মা তাদের জন্য অপেক্ষা করছিল। তারা ঘরে ঢোকার পর তাদেরকে জিয়ংয়ের ভিজিটিং কার্ড দেখায় আর বলে, পেছন পেছন আমাদের বিরুদ্ধে এসব করা হচ্ছে তাই না? ডাভিনের চোখ টলটল করে। তার আর বুঝতে বাকি থাকে না তার সাথে এখন কি হবে। ডাভিনের সৎমা তাকে প্রচণ্ড মারে। ডাভিনের চিৎকার চারদিক কেঁপে উঠছিল। মূল মুভিতে ডাভিনের এই চিৎকার আপনাকে কাঁদিয়ে দেবে, আর যখন মনে হবে এটা একটা সত্য ঘটনা, তখন তো আর কোনো কথাই নেই। ডাভিনকে মেরে বাথরুমে ফেলে রাখে। পরদিন ডাভিন স্কুলে যায় ঠিকই, কিন্তু তার শরীর এতটাই দুর্বল আর অসুস্থ ছিল যার কারণে সে চেয়ার থেকে নিচে পড়ে যায়। এদিকে জিয়ং সিওলে চলে আসছিল। সে তার নতুন বাসাটি দেখছিল। হঠাৎ তার ফোনে একটা কল আসে। এই কলটি ছিল ডাভিনের স্কুলের একজন শিক্ষকের কল। সে বলে ডাভিন স্কুলে খুবই অসুস্থ হয়ে পড়ছে। সে শুধুই আপনার নাম বলছে আর আপনার সাথে কথা বলার জন্য অনুরোধ করছে। আপনি কি একটু আসতে পারবেন? তখন জিয়ং বলে, আমি সিওলে চলে আসছি কাজের জন্য, এখন আমি যেতে পারবো না। কিন্তু পরের সিনে দেখা যায় জিয়ং ঠিকই চলে আসছিল। আমরা তো জানি জিয়ং একজন ভালো মানুষ। সে হসপিটালে যায় ডাভিনের সাথে দেখা করার জন্য। ডাভিন তখন ঘুমোচ্ছিল। ডাভিন হঠাৎ চোখ খুলে জিয়ংকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। ডাভিন জিয়ংকে বলে, আপনি অনেক ভালো একজন মানুষ। আঙ্কেল, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। তখন জিয়ং বলে, তুমি কি করে বুঝলে আমি অনেক ভালো একজন মানুষ? ডাভিন বলে, যখন কেউ আমাদের কথার কোনো মূল্য দিচ্ছিল না, তখন আপনি আমাদেরকে সাহায্য করেছিলেন। আমি বুঝতাম আমি আর আমার ছোট ভাই আপনাকে অনেক জ্বালিয়েছি, কিন্তু আপনি কখনো আমাদের সাথে রাগ করেননি। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলি, আমাদের মতো বাচ্চারা যদি ভুল করে পৃথিবীতে জন্ম নেয়, তাহলে সে দোষটা কি আমাদের? বাবা সবসময় বলে আমরা ভুল করে পৃথিবীতে জন্ম নিয়েছি, তার কোনো ইচ্ছাই ছিল না আমাদের জন্ম দেওয়ার, কিন্তু তাই বলে আমাদের মার খেতে হবে? আঙ্কেল প্লিজ, আপনি আমাকে আর আমার ছোট ভাইকে দূরের কোথাও এতিমখানায় দিয়ে দিন, আমরা সেখানে খুব ভালোভাবেই বাচ্চা হয়ে থাকব। কিন্তু জিয়ং ডাভিনকে জানায় সে কাজের জন্য এই শহর থেকে দূরে কোথাও চলে যাচ্ছে। এটা শুনে ডাভিন একদম চুপ হয়ে যায়। জিয়ং বুঝতে পারে না তার এখন কি করা উচিত। পরদিন জিয়ং তাদের সৎ মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু সেদিন ওই মহিলা তাকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ এখন তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। তারপর জিয়ং চলে যায় তাদের বাবার কাছে, কিন্তু সেও জিয়ংয়ের সাথে খারাপ ব্যবহার করে। সে বলে, আমার বাচ্চাদের ভালো মন্দ আমি বুঝি, আপনাকে নাক গলাতে হবে না, আপনি এখান থেকে চলে যান। এদিকে জিয়ং আবারও সিওলে চলে আসে কাজের জন্য। এদিকে ডাভিন খুব চুপচাপ হয়ে গেছে, সে সবসময় ভীতু অবস্থায় থাকে। ডাভিন তার ক্লাসমেটদের কাছ থেকে ফোন নিয়ে জিয়ংকে কল করে, কিন্তু জিয়ং কাজে ব্যস্ত থাকায় সে কল ধরে না। পরে ডাভিন মন খারাপ করে বাসায় চলে আসে। রাতে দুই ভাই বোন শুয়েছিল। ছোট ভাই জুনহো বারবার জিজ্ঞাসা করতে থাকে, আপু আঙ্কেল কবে আসবে? ডাভিন বলে, আঙ্কেল আর কখনোই আসবে না। কিন্তু জুনহো ছোট, এটা বিশ্বাস করতে একদমই রাজি না। সে জিয়ংয়ের দেওয়া সেই টাকাটি বের করে বলে, আঙ্কেল আমাকে এই টাকাটি দিয়ে প্রমিস করেছিল সে আমার সাথে এসে বার্গার খাবে, আঙ্কেল আবার আসবে। আর তখনই তাদের ডাইনি সৎমা দরজা খুলে ফেলে। জুনহুর হাতে টাকা দেখে বলে, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করছিস? তোর এত বড় সাহস? জুনহু বলে, এটা আমাকে আমার এক আঙ্কেল দিয়েছে বার্গার খাওয়ার জন্য। কিন্তু সৎমা তাকে মারতে থাকে আর বলে, তোকে আমি বার্গার খাওয়াচ্ছি, দাঁড়া, আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছিস। ছোট মানুষটিকে অনেক মারতে থাকে। জুনহু ঘরে এক কোণে বসে কাঁদতে থাকে। এবার তাদের সৎমা ডাভিনকে নিচে নামতে বলে। ডাভিন অনেক ভয় নিচে নামে। তার সৎমা তাকে বলে, তোমার ভাই আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছে, তোমার কি করা উচিত? ডাভিন সত্যটা জানার পর বলে, তাকে আমার শাসন করা উচিত। তাদের সৎমা বলে, তাহলে যাও শাসন করো। ডাভিন ভয়ে ভয়ে বলে, আমার কি করতে হবে? তখন তাদের সৎমা বলে, তোমার সাথে আমি যা করেছি তুমি তাই করো, তাকে কষি একটা থাপ্পড় মারো। কিন্তু ডাভিন তো তার ছোট ভাইকে মায়ের মতো আগলে রাখে। ছোট্ট বাচ্চাটি অলরেডি কাঁদছে। ডাভিন কি তার ছোট ভাইয়ের নরম গালে থাপ্পড় মারবে? সে আস্ত করে একটা থাপ্পড় মারে আর সাথে সাথে ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই আমি সরি, তুই অনেক ব্যথা পেয়েছিস তাই না? তখন পেছন থেকে তাদের সৎমা এসে বলে, নাটক হচ্ছে তাই না? এরপর তাদের সৎমা ছোট বাচ্চাটিকে পিশাচের মতো মারতে থাকে। বাচ্চা দুটোর আর্তনাদ চারপাশ ভারী হয়ে উঠছিল, কেউ নেই তাদের সাহায্য করার। এমন সময় চিৎকার থেমে যায়। ডাভিন ধীর পায়ে বেরিয়ে যায়। ওই পিশাচ মহিলা তার ছোট ভাইটিকে মারতে মারতে মেরেই ফেলেছে। এক সময় চিৎকার থেমে যায়। ডাভিনের হাতে ছিল সেই টাকার টুকরোগুলো। হঠাৎ একটা বাতাস এসে ডাভিনের হাত থেকে টুকরোগুলো উড়িয়ে নিয়ে যায়।
পরদিন ডাভিনের শিক্ষক জিয়নকে কল করে পুরো ঘটনাটি জানায়। জিয়ং সাথে সাথে ছুটে আসে। সে হাসপাতালে চলে যায়। হাসপাতালের মর্গে সেই ছোট্ট বাচ্চাটির লাশ রাখা ছিল। জিয়ং জানতে পারে তার দেওয়া টাকার জন্যই এই ছোট্ট বাচ্চাটি মারা গিয়েছে। সে পাগলের মতো হয়ে যায়। সে ভাবতে থাকে সে যদি ওই দিন টাকাটা না দিত তাহলে হয়তো বাচ্চা ছেলেটি বেঁচে থাকতো। বড্ড অপরাধী মনে হচ্ছে জিয়ংকে আজ। এদিকে ডাভিনের সৎমা ডাভিনকে বোঝাচ্ছে, তুমি যদি তোমার ছোট ভাইয়ের মতো মারা যেতে না চাও তাহলে আমি যা যা বলছি তুমি তাই করো। তুমি তোমার ভাইকে মেরেছ, তুমি ছোট ভাইকে লাথে মেরেছ, ঘুষি মেরেছ। ডাভিনের সৎমা যেহেতু একজন উকিল ছিল তাই সে মার্ডার কেসের আসামি হিসেবে ডাভিনকে খুব ভালোভাবেই ভাসিয়ে দেয়। সে সবার সামনে বলে ডাভিন তার ছোট ভাইকে খুন করেছে। পরদিন পুলিশ এসে ডাভিনকে ধরে নিয়ে যায়। অনেক মানুষ সেখানে ভিড় করে। সবাই ডাভিনকে ধিক্কার জানায়। ছোট্ট মেয়েটি তার আদরের ভাইকে হারালো ঠিকই, সেই সাথে তার ছোট ভাইয়ের খুনের দোষটা নিজের কাঁধে নিল। আসলে সে বাধ্য হয়েছে এই দোষ কাঁধে নেওয়ার জন্য। সেখানে জিয়ং ছুটে আসে। সে ডাভিনের সাথে কথা বলার অনেক চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে দেখা করতে দেয় না। জিয়ং ডাভিনকে অনেক ডাকতে থাকে কিন্তু ডাভিন কোনো কথা না বলে মাথা নিচু করে রাখে। তাকে দেখে মনে হচ্ছিল তার মনে যেন অনেক অভিমান জমা আছে। অল্প সময়ের মধ্যে খবরটি সারা দেশে ছড়িয়ে পড়ে। একটি শিশু আরেকটি শিশুকে হত্যা করেছে। 2013 সালের এই ঘটনাটি তৎকালীন কোরিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। জিয়ং একজন পুলিশ অফিসারের সাথে কথা বলার চেষ্টা করে। সে বলে ডাভিনকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এটাই কোরিয়ার আইন। যেহেতু তার বয়স অনেক ছোট তাই তাকে মাঝে মাঝে এসে কোর্টে হাজিরা দিতে হবে। জিয়ং পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে কিছু একটা করার জন্য, কিন্তু পুলিশ অফিসার বলে এখন কিছুই করার নেই। ডাভিন নিজের মুখে স্বীকার করে নিয়েছে সব। পুলিশ অফিসার আরও বলে আপনি তো একজন উকিল, তাহলে আপনি কিছু করছেন না কেন? এদিকে ডাভিন তার বাসার জানালার পাশে বসে আছে, বুক ভরা কষ্ট, অভিমান আর খুনের অপবাদ নিয়ে। সে তার আদরের ভাইটির বিছানার দিকে তাকায় আর তার বুকটা হু হু করে কেঁপে ওঠে। সে যেন ডাভিনকে বলছে, আপু তুমি কষ্ট পেও না, আমি স্বর্গে মায়ের সাথে আছি। আপু তুমি তো বলেছিলে স্বর্গে গেলে আমরা মায়ের সাথে থাকতে পারবো। ডাভিনের চোখে দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে তার ছোট ভাইয়ের খেলনাটি জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে। পরের দিন সে দেখতে পায় তার সৎমা বাচ্চাটির সকল স্মৃতি বাইরে ফেলে দিচ্ছে। তার মধ্যে সে খেলনাটিও ছিল। সেখানে থাকা একটা বাচ্চা খেলনাটিকে চিনতে পারে। এদিকে জিয়ং তার বসকে বলছে সে যে কোনো মূল্যেই হোক ডাভিনকে সাহায্য করতে চায়। তখন তার বস তাকে বলে, শোনো জিয়ং, কিছু বাচ্চা জন্ম থেকে হতবাগা হয়, তাদের চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দাও। জিয়ং কিছু সময় চুপ থাকে, তারপর বলে, বস আমি আমার চাকরিটা ছেড়ে দিচ্ছি। ওই হতবাকা বাচ্চাটির আমাকে ভীষণ প্রয়োজন। জিয়ং তখনই ডাভিনের কাছে চলে যায়, কিন্তু ডাভিন কোনো কথাই বলছিল না। সে একদম চুপ করেছিল, তার চোখ পানিতে টলটল করছিল। ডাভিন কিছু না বলে সেখান থেকে চলে যায়। জিয়ংও ভিতরে অনেক ভেঙে পড়ছিল। সে রাস্তার পাশে বসে চিৎকার করে কাঁদছিল। জিয়ং তার সিনিয়র এক মেয়ের কাছে যায়। সে তার পায়ে ধরে বলতে থাকে, আপু তুমি যেভাবেই হোক আমাকে সাহায্য করো, এখানে আমারও অপরাধ আছে, আমিও দায়ী। পরের দিন জিয়ং ডাভিনকে নিয়ে বিচারের জন্য গণস্বাক্ষর করতে থাকে আর অনেকগুলো এভিডেন্স খুঁজতে থাকে। ফাইনালি সে অনেকগুলো এভিডেন্স পেয়ে যায় এবং সেগুলো নিয়ে চলে যায় স্থানীয় পুলিশ স্টেশনে আর আবারও কেসটাকে রিওপেন করতে বলে। কেসটি নিয়ে আবারও তদন্ত শুরু হয়। ডাক্তার তাদেরকে জানায় এই খুনটি কখনো 10 বছরের একটা বাচ্চার পক্ষে সম্ভব নয়। ডাভিনের মায়ের কাছে একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয় আর এটা দেখে ডাভিনের মা ডাভিনের উপর আরও বেশি নির্যাতন করতে শুরু করে। ওই মহিলা ডাভিনকে দিয়ে লিখিয়ে নেয় যে তার ভাইয়ের খুন সেই করেছে, এতে তার মায়ের কোনো দোষ নেই। এদিকে জিয়ং ডাভিনের জন্য প্রতিদিন গিফট পাঠাতে থাকে। ডাভিন একদিন ওই গিফটগুলো খোলে আর সেগুলোর মধ্যে সে একটা টেপ রেকর্ড খুঁজে পায়। তার মধ্যে জিয়ং তাকে কিছু রেকর্ড করে পাঠিয়েছে। সে হেডফোন লাগিয়ে শুনতে থাকে। জিয়ং সেখানে বলছে, ডাভিন আমি জানি তুমি আমার সাথে রাগ করে আসো, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমার জন্য ন্যায় বিচার পাওয়ানোর চেষ্টাই করব। তুমি কখনো একা মনে করবে না নিজেকে, তোমার সাথে আমরা অনেকেই আছি। আমরা 3 জন যে ব্রিজের উপর খেলতাম, আমি সেই ব্রিজের উপর এখনো অপেক্ষা করে আছি। আর এটা শোনার পর ডাভিন তাড়াহুড়ো করে বের হতে চায় আর তখনই সেখানে তার সৎমা চলে আসে। সে ডাভিনের হাতে সেই টেপ রেকর্ডটি দেখতে পায় আর যা হবার তাই হয়। সে ডাভিনকে প্রচণ্ড মারতে থাকে আর বাসার পাশে থাকা সে বাচ্চাটি জিয়ংকে ফোন করে সব জানিয়ে দেয় যে ডাভিনের সৎমা তাকে খুব মারছে। জিয়ং তখন পাগলের মতো ছুটে সেখানে চলে আসে আর তার হাতে থাকা হাতুড়ি দিয়ে ডাভিনের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এটা দেখে ডাভিন তার সৎমা জিয়ংয়ের উপর চিল্লাতে থাকে আর বাচ্চা মেয়েটির এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে আর বলে, আপনি কি মানুষ? আপনি একটি জানোয়ারের থেকেও খারাপ। জিয়ং ডাভিনকে কাঁদে নেয় আর বাসা থেকে বেরিয়ে আসে। সাথে থাকা বাচ্চাটিও ডাভিনের এই অবস্থা দেখে কাঁদতে থাকে। জিয়ং ডাভিনকে তার বাসায় নিয়ে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে ডাভিনের বাবা চলে আসে।
আসে আর চিল্লাচিল্লি করতে থাকে আর জিয়ংয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে। পরদিন দেখা যায় পুলিশ ডাভিনের সৎমা এবং বাবাকে গ্রেফতার করেছে। তাদের কোর্টে হাজির করা হয়। বিচারক আসে। বিচারক বিচার কার্য শুরু করার আগে ডাভিনের সৎমাকে জিজ্ঞাসা করে, আপনার কি কিছু বলার আছে? তখন ডাভিনের সৎমা বলে, হ্যাঁ, আমার অবশ্যই কিছু বলার আছে। আমি আসলে একজন মা হিসেবে ব্যর্থ। আমি আমার সন্তানদেরকে ঠিকমতো ভালোবাসতে পারিনি। মহিলাটি একদম পাক্কা অভিনয় করতে শুরু করেছে। আর এই অভিনয় দেখে সত্যি বলতে আমার নিজেরও মেজাজ অনেক খারাপ হয়ে যাচ্ছিল। মনে মনে মহিলার প্রতি অনেক ঘৃণা জন্মছিল, কারণ এটি একটি সত্য ঘটনা। যদিও বাস্তবে এই মহিলাটি ছিল না, কিন্তু এই মহিলাটির জায়গায় কেউ না তো কেউ ছিল। জিয়ংয়েরও ওসব সহ্য হচ্ছিল না। অন্যদিকে ডাভিন এতটাই মানসিকভাবে অসুস্থ ছিল যে সাক্ষী দিতে চাচ্ছিল না। সে খুবই ভয় পাচ্ছিল। জিয়ং পরে জানতে পারে গাড়িতে যে খেলনাটি ছিল ওটাতে আসলে ভিডিও রেকর্ড হতো। এটা জানার পর সেই খেলনাটি খোঁজার জন্য একদম পাগল হয়ে যায়। সে সকাল থেকে রাত পর্যন্ত খুঁজতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ওই খেলনাটি খুঁজে পায় না। জিয়ং অনেক হতাশ হয়ে পড়ে। পরদিন একজন প্রতিবেশী ও একটি বাচ্চা আসে আর বাচ্চাদের হাতে থাকা সেই খেলনাটি দেখতে পায়। এরপর কোর্ট আবারও শুরু হয়। ডাভিন আজ সাক্ষ্য দিতে এসেছে। বিপক্ষ উকিল ডাভিনকে নানা ধরনের প্রশ্ন করে হতাশ করতে থাকে। ডাভিন ভয়ে কাঁদতে থাকে। ওই দিনের মতো কোর্ট শেষ হয়ে যায়। পরদিন আবারও ডাভিনকে কোর্টে নিয়ে আসা হয়। ডাভিন চুপচাপ বসেছিল। জিয়ং আজ বিচারকের কাছে অনুমতি চায়। সে কোর্টে সবার সামনে ডাভিনের সাথে কিছু কথা বলতে চায়। বিচারক তাকে অনুমতি দেয়। ডাভিনের হাতে সেই পুতুলটা দেওয়া হয়। ভাইয়ের খেলনাটি সে দেখে কান্নায় ভেঙে পড়ে। জিয়ং তার সাথে কথা বলার চেষ্টা করে। তখন ডাভিন বলে, তোমরা বড়রা অনেক খারাপ। আমি তোমাদের কাছে কত সাহায্য চেয়েছি, তোমরা আমার কথা কেউ শুনতে চাওনি। হ্যাঁ, আমি আমার ভাইকে মেরে ফেলেছি। আমার সৎমা আমার ভাইয়ের গালে অনেক থাপ্পড় মারতে বলছিল, আর আমি আমার আদরের ভাইটিকে ওই দিন থাপ্পড় মেরেছিলাম। আমি আমার নিজের চোখের সামনে আমার ভাইটিকে খুন হতে দেখেছি। তখন জিয়ং উঠে দাঁড়ায় আর বলে, আমাদের দেশের আইন এই ছোট্ট বাচ্চাটিকে তার ভাইয়ের খুনিদের সাথে থাকতে বাধ্য করেছে। জীবন বাঁচানোর জন্য নিজের ভাইয়ের খুনের দায় নিজেকেই ঘাড়ে নিতে হচ্ছে। বিচারক তখন সরাসরি ডাভিনের কাছে জিজ্ঞাসা করে, তুমি বলো তোমার ভাইকে কে খুন করেছে? কিন্তু ডাভিন চুপ করে থাকে। জিয়ং তখন তার কাঁধে হাত দিয়ে বলে, তোমার ভয় নেই, তোমার বলতে হবে না। তখন ডাভিন আস্তে করে বলে, আমি বলবো, আমার সৎমাই মেরেছে আমার ভাইকে, ওই মহিলা মেরেছে আমার ভাইকে। কোর্টে উপস্থিত থাকা সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন বিপক্ষ দলের উকিল বলে, শুধুমাত্র কারোর মুখের কথাই গ্রহণযোগ্য নয়, এর তো কোনো প্রমাণ নেই। তখন ডাভিনের পক্ষের মহিলা উকিল একটা প্রমাণ নিয়ে আসে। সেই খেলনা পুতুলের মধ্যে থাকা গোপন ভিডিওটি আদালতে হাজির করার অনুমতি চায়। তাকে অনুমতি দেওয়া হয়। জুনহু নামের বাচ্চাটি যেদিন মারা গিয়েছিল সেদিনকারের ভিডিও দেখানো হয়। ওই জানোয়ার মহিলার করা সকল নির্যাতনের ভিডিও ছিল। ভিডিও দেখে কোর্টে থাকা সবাই আঁতকে ওঠে। মহিলাটি ছোট্ট শিশুটিকে যেভাবে মারছিল, উপস্থিত থাকা সকলের চোখে পানি টলটল করছিল। অনেক লোক কেঁদে ফেলে। ওখানে থাকা লোকজন যেন তাদের চোখে বিশ্বাস করতে পারছিল না। বাচ্চা ছেলেটি মারা যাওয়ার আগে তার বোনকে বলছিল, আপু, আমার অনেক খারাপ লাগছে রে। আমি মনে হয় মায়ের ছবিটা আর দেখতে পারবো না। আমার মা দেখতে কেমন ছিল তা হয়তো আমার আর জানা হবে না। আমার চোখের সামনে কেমন যেন সবকিছু অন্ধকার হয়ে আসছে আপু। এটাই ছিল বাচ্চাটির বলা শেষ কথা। কোর্টে থাকা সবাই কাঁদতে থাকে। কোর্ট ওই পিশাচ মহিলাটিকে 20 বছরের কারাদণ্ড দেয় আর তার স্বামীকে দেয় 5 বছরের কারাদণ্ড। লোকটি এখন মুক্তি পেয়েছে, কিন্তু মহিলাটি এখনও বন্দী আছে। ডাভিনের বয়স এখন 19 বছর। সে ভাইয়ের সেই নির্মম স্মৃতি নিয়ে এখনও পৃথিবীতে বেঁচে আছে। তারা কি বলতে চায় এই মুভিটা নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই। শুধু এতটুকুই বলবো, আপনার বাসার ছোট সদস্যদেরকে আরও বেশি করে ভালোবাসুন। তারা কি বলতে চায় তা মন দিয়ে শুনুন। তাদেরকে আরও বেশি সময় দিন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়।